আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান এই বইয়ের প্রথম পত্রের প্রথম অধ্যায়ের মৌলিক কিছু আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। তো তোমরা যারা একাদশ শ্রেণীতে হিসাব বিজ্ঞানে ভর্তি হয়েছো বা কমার্স বিভাগে ভর্তি হয়েছো, তাদের জন্য এই টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অনেকেই হয়তো বা গ্রুপ চেঞ্জ করে এই কমার্স নিয়েছো বা বিজনেস স্টাডিজ যেই শাখাটায় সেটা তোমরা ভর্তি হয়েছো। কেউ আর্টস থেকে এসেছো হয়তো বা কেউ সায়েন্স থেকে এসেছো, তাদের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমরা একেবারে মৌলিক কিছু বিষয় নিয়ে কথা বলবো। আমরা এই সেশনে আলোচনা করব হলো হিসাব বিজ্ঞান কী, হিসাব রক্ষণ এবং হিসাব বিজ্ঞানের ভিতরে কোনো পার্থক্য আছে কিনা সেই বিষয়টা জানব। ঘটনা এবং লেনদেন কী, লেনদেনের বৈশিষ্ট্য, এবং আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আসলে কোনটা লেনদেন এবং কোনটা লেনদেন নয়। তো আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। আমরা প্রথমেই দেখব হিসাব বিজ্ঞান। এটা তোমরা নবম দশম শ্রেণীতে অলরেডি জেনে এসেছো। হিসাব মানে হচ্ছে কি? হিসাব মানে হচ্ছে গণনা করা। হিসাব মানে হচ্ছে কি? গণনা করা, কাউন্ট করা। বিজ্ঞান মানে হচ্ছে বিশেষ জ্ঞান, অর্থাৎ বৈজ্ঞানিক উপায়। হ্যাঁ, তো হিসাব বিজ্ঞানের সাধারণ যে কথা বা ধারণা সেটা হলো যে বিজ্ঞানসম্মত উপায়ে কোনো একটি হিসাব গণনা করে বইতে লিপিবদ্ধকরণ, এটা নাম হচ্ছে হিসাব বিজ্ঞান। কোনো একটি লেনদেন বা কোনো একটি ঘটনা লেনদেন যখন রূপান্তরিত হবে, সেই লেনদেনটাকে গণনা করে বিজ্ঞানসম্মত উপায়ে লিপিবদ্ধ করাকে বলা হিসাব বিজ্ঞান। তোমরা যদি অন্যভাবে বলতে চাই, এভাবে বলতে পারো যে কোনো একটি ঘটনাকে বিজ্ঞানসম্মতভাবে লিপিবদ্ধকরণ বা লেনদেনকে লিপিবদ্ধকরণ, শ্রেণীবিন্যাসকরণ, ব্যাখ্যা বিশ্লেষণকরণ ইত্যাদির যে সমষ্টি, এটাকে আমরা হিসাব বিজ্ঞান বলবো। তো এইটা নিয়ে আসলে বেশি কথা না বলি আমরা পরবর্তী টপিক্সে চলে, সেটা হচ্ছে হিসাব রক্ষণ এবং হিসাব বিজ্ঞান, এটার মধ্যে আসলে পার্থক্য আছে কিনা। এটা ইংলিশে বলা হয় বুক কিপিং, একটা হচ্ছে অ্যাকাউন্টিং। তো হিসাব রক্ষণ এবং হিসাব বিজ্ঞান, আমরা যেটা বলছিলাম যে হিসাব বিজ্ঞান মানে হচ্ছে কোনো হিসাব বা ঘটনাকে বা লেনদেনকে লিপিবদ্ধকরণ, খাতায় বা বইতে লিপিবদ্ধকরণ। তো সেটাই তো হিসাব রক্ষণ বোঝায়। তাহলে হিসাব রক্ষণ এবং হিসাব বিজ্ঞানের মধ্যে পার্থক্য আছে কিনা? অবশ্যই কিছু পার্থক্য আছে। সেগুলা কি? দেখো, হিসাব রক্ষণ এবং হিসাব বিজ্ঞান। হিসাব রক্ষণ মানে কোনো একটি হিসাবকে বা কোনো একটি লেনদেনকে হিসাবের বইতে লিপিবদ্ধকরণ, এটাই হচ্ছে হিসাব রক্ষণ। কিন্তু যখন তুমি এই হিসাবে লিপিবদ্ধ করার পরে ব্যাখ্যা করবা, বিশ্লেষণ করবা, ফলাফল নির্ণয় করবা, দেন সেটা হয়ে যাবে হিসাব বিজ্ঞান। পার্থক্যটা বোঝা গেছে নিশ্চয়ই। আবার হিসাব বিজ্ঞানে শুধুমাত্র হিসাব যখন তুমি লিপিবদ্ধ, হিসাব রক্ষণে যখন তুমি একটা হিসাব বা লেনদেনকে লিপিবদ্ধ করবা, এটা লিপিবদ্ধ করার পরে যখন তুমি শুধু খতিয়ান অন্তর্ভুক্ত করবা, এই দুইটা কাজ, হিসাব লিপিবদ্ধ করার পরে সর্বোচ্চ তুমি খতিয়ান করবা, মানে খতিয়ান বইতে এটাকে তুলবা হিসাবের নামে, দেন সেটা হচ্ছে হিসাব রক্ষণ। বাট এই খতিয়ানে অন্তর্ভুক্ত করার পরে যখন তুমি ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে এটাকে রেওয়ামিলে নেবা, চূড়ান্ত হিসাবে নিয়ে যাবা, দেন সেটা হয়ে যাবে হিসাব বিজ্ঞান। হিসাব রক্ষণের আসলে কোনো সৃজনশীলতা নাই। তোমাকে একটা লেনদেন দিছে, তুমি এটা খাতায় লিখে রাখছো, দ্যাটস এনাফ। এটাকে তুমি চাইলেও সৃজনশীলতা দিয়ে এটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবা না হিসাব রক্ষণে। বাট হিসাব বিজ্ঞানে তোমার এই সুযোগটা আছে। তুমি কোনো একটি লেনদেন ঘটনাকে তুমি ব্যাখ্যা বিশ্লেষণ করে এটা একটা ফলাফল নির্ণয় করবা। তো এই হচ্ছে হিসাব রক্ষণ হিসাব বিজ্ঞানের ভিতরে মৌলিক কিছু পার্থক্য। এটা নর্মালি পরীক্ষায় আসে, সৃজনশীলের ক খতে এই জিনিসটা মানে তোমাদের থাকে যে হিসাব রক্ষণ এবং হিসাব বিজ্ঞানের মধ্যে পার্থক্য দেখাও। ওকে, আমরা যেই জিনিসটা বেশি গুরুত্ব দিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঘটনা এবং লেনদেন, এবং লেনদেনের কী কী বৈশিষ্ট্য থাকতে পারে এটা আমাদেরকে জানতে হবে। কারণ যেটা ঘটনা সেটা কোনো লেনদেন হবে না, আর যেটা লেনদেন হবে সেটাকে আমরা হিসাবের বইতে লিপিবদ্ধ করব, সেটাকে আমরা খতিয়ান করব, সেটাকে আমরা রেওয়ামিল করব, সেটাকে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ চূড়ান্ত হিসাবে নিয়ে যাব। তো আমাদেরকে এই জিনিসটা ফাইন্ড আউট করতে হবে কোনটা ঘটনা কোনটা লেনদেন। তো প্রিয় শিক্ষার্থীরা, ঘটনা কি? কোনো একটি ইভেন্ট, কোনো একটি কাজ হয়েছে, এটাই তো ঘটনা। যেমন আমি আজকে কলেজে যাব বা কলেজে গিয়েছিলাম, এটা একটা ঘটনা। আমি তোমাকে একটি মার্কার দিয়েছিলাম, এটা একটা ঘটনা। আমি তোমাকে পড়িয়েছিলাম, এটা একটা ঘটনা। তাহলে এগুলা কি লেনদেন হবে? আমি তোমার কাছে মার্কারটা বিক্রি করছিলাম, এটাও একটা ঘটনা। আমি
তোমাকে 500 টাকা ধার দিয়েছিলাম, এটাও একটা ঘটনা। তো এই সবগুলো হচ্ছে ঘটনা। তাহলে এই ঘটনার মধ্য থেকে লেনদেন কোনগুলো হবে? যারা এই বৈশিষ্ট্যগুলো যার মধ্যে আমরা পাবো, যে ঘটনার মধ্যে, সেই ঘটনাকে আমরা লেনদেন বলবো। তার মানে এখান থেকে কথা দাঁড়ায় যে প্রত্যেকটা লেনদেনই একটা করে ঘটনা, কিন্তু প্রত্যেকটা ঘটনা লেনদেন নয়। তো আমরা প্রথমে দেখি কি বলা আছে। আর্থিক অবস্থার পরিবর্তন যদি সেটা লেনদেন হতে হয়, তাহলে এটাকে আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। কীরকম? তুমি একটি কলম ক্রয় করেছো বা একটি মার্কার ক্রয় করেছো। ক্রয় করার ফলে তোমার এটা একটা সম্পত্তি বেড়ে গেছে, আবার তোমার নগদ টাকা চলে গেছে। তাহলে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে কি হয় নাই? অবশ্যই হয়েছে। সুতরাং এটা একটা কি? লেনদেন। ঘটনাটা এটা একটা লেনদেন হয়ে গেল, কারণ এটা আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। তুমি যখন একটি কলম ক্রয় করেছো বা একটি মার্কার ক্রয় করেছো, তাহলে অর্থের মাপকাঠিতে সেটাকে পরিমাপ করা যাবে কি যাবে না? এটা হচ্ছে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য। অর্থাৎ তুমি অর্থের মাপকাঠিতে পরিমাপ করতে পারবা, কারণ এই মার্কারের মূল্য হচ্ছে 40 টাকা বা 50 টাকা। সুতরাং এটা একটা লেনদেন, কারণ এই ঘটনাকে অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায়। আমি কলেজে গিয়েছিলাম, তাহলে এখানে কোনো অর্থের মাপকাঠি কিন্তু হয় না। বিষয়টা বোঝা গেছে কিনা? কিন্তু আমি যখন মার্কারটা কিনেছি 40 টাকা দিয়ে, এটার একটা অর্থের অঙ্কের পরিবর্তন এসেছে বা অর্থের পরিমাপ করা এটা যাবে। আরেকটা হচ্ছে দ্বৈত সত্তা। হিসাব বিজ্ঞানে কোনো একটি ঘটনা যখন লেনদেন হতে হয়, তখন তার দুইটা পক্ষ সৃষ্টি হয়ে যায়, একটা ডেবিট, একটা ক্রেডিট। আমরা সেটা পরে আলোচনা করব। এখানে তুমি শুধু এটুকু জেনে রাখবা, এখানে দুইটা পক্ষ থাকবে, সুবিধা প্রদানকারী একটা পক্ষ, সুবিধা গ্রহণকারী একটা পক্ষ। তুমি যখন এটা ক্রয় করবা, তাহলে ক্রয় হিসাব ডেবিট, আর নগদ টাকা চলে গেছে তোমার, নগদান হিসাব ক্রেডিট। মানে ডেবিট একটা পক্ষ, ক্রেডিট একটা পক্ষ। তাহলে এই দুইটা পক্ষ তোমার থাকতে হবে, হতে হবে, যদি সেটাকে আমরা লেনদেন হিসাবে পরিগণিত করতে চাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই তিনটা জিনিসই হচ্ছে মৌলিক কথা। লেনদেন হওয়ার জন্য কোনো একটি ঘটনাকে যখন আমরা লেনদেন বলবো, তখন একেবারে মৌলিকভাবে এই তিনটা জিনিস হতে হবে, মাথায় রাখতে হবে। এর পাশাপাশি আরও কিছু বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র। মানে ওই ঘটনাটা বা লেনদেনটা স্বয়ংসম্পূর্ণ স্বতন্ত্র থাকবে। কীরকম? যেমন তুমি ধারে মাল বিক্রয় করেছো এবং 1 মাস পরে টাকা পরিশোধ করেছো। যখন তুমি ধারে মাল ক্রয় করেছো, দেখো ধারে মাল ক্রয় করলে এটা আর্থিক অবস্থার পরিবর্তন হবে। কীরকম আর্থিক অবস্থার পরিবর্তন হবে? মালটা বা সম্পত্তিটা তোমার বেড়েছে, অন্য দিক দিয়ে তোমার কিন্তু দায় সৃষ্টি হয়েছে, কারণ তুমি তাকে টাকাটা দিতে হবে, ধারে ক্রয় করেছো। তাহলে এই একটা ঘটনা। আবার কি বলেছি আমি? 1 মাস পরে টাকা পরিশোধ করছো, পরিশোধ যখন তুমি করতে গেছো সেখানে এটা লেনদেন হয়ে গেছে, কারণ তোমার নগদ টাকা কমে গেছে, আবার দায়টা কিন্তু কমে গেছে। কারণ তুমি যার থেকে মাল ক্রয় করেছো 500 টাকার মাল, দেন সে ছিল তোমার দায়, সে ছিল তোমার পাওনাদার। যখন তুমি টাকা পরিশোধ করে গেছো, তখন পাওনাদারটা কিন্তু কমে গেছে, পাওনাদার নেই, পাওনাদারে কমে গেছে, নগদ টাকাও কমে গেছে। মানে দুইটা ঘটনাই, দুইটা লেনদেন এবং স্বতন্ত্র। প্রথমটা হচ্ছে ধারে মাল ক্রয় করেছো, পরে ধারে টাকাটা পরিশোধ করে দিয়েছো। তার মানে এখানে স্বয়ংসম্পূর্ণ এবং স্বতন্ত্র হতে হবে ঘটনাগুলো, যদি লেনদেন হতে হয়। এরপর হচ্ছে দৃশ্যমান এবং অদৃশ্যমান। দৃশ্যমান লেনদেন কি? তুমি একটি আসবাবপত্র কিনেছো, মানে তুমি এই বোর্ডটা কিনেছো, হোয়াইট বোর্ডটা কিনেছো, ক্রয় করেছো, তার মানে এটা একটা লেনদেন, দৃশ্যমান লেনদেন। তোমার এই সম্পত্তি বেড়ে গেছে, নগদ টাকা চলে গেছে। বোঝা গেল কিনা? এখন অদৃশ্যমানটা কি হবে? এই যে এই বোর্ডটা যখন তুমি ক্রয় করেছো আজকে 1000 টাকা দিয়ে কিনেছো, এটা তুমি 1 বছর পরে 1000 টাকা কি আর বিক্রি করতে পারবা? কখনোই না। এটা সাপোজ 500 টাকা বিক্রি করতে হবে তোমাকে, তাহলে 500 টাকা কই গেল? এটাই হচ্ছে অবচয়। ইংলিশে বলা হয় ডেপ্রিসিয়েশন, বাংলা বলা হয় অবচয়। তার মানে এই 500 টাকা কিন্তু দেখা যাচ্ছে না, খরচ হয়ে গেছে, ব্যয় হয়ে গেছে। অবশ্যটা অন কাইন্ড অফ এক্সপেন্স, এক ধরনের ব্যয়। মানে এই 500 টাকা তোমার ব্যয় হয়ে গেছে। তার মানে এটাও কিন্তু একটা লেনদেন, যদিও এটা অদৃশ্যমান। তাহলে দৃশ্যমান লেনদেন, তুমি বোর্ড বা এই সম্পত্তিটা ক্রয় করেছো। অদৃশ্যমান লেনদেন, এখান থেকে 500 টাকা অবচয় হয়েছে, যেটা তুমি দেখতে পাচ্ছ না কিন্তু হয়েছে, কারণ তুমি 1000 টাকার সম্পত্তি 500 টাকা বিক্রি করতে যাচ্ছ। 500 টাকা তাহলে কি হলো? 500 টাকা অবচয় হয়ে গেল। এরপর হচ্ছে প্রামাণ্য দলিল থাকতে হবে। যেমন তোমরা যখন একটি মাল ক্রয় করো, তোমাদেরকে ক্যাশ মেমো দেয়, চালান দেয়, চালান রসিদ, এই জিনিসগুলো এখানে থাকতে হবে, প্রামাণ্য দলিল।
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে লেনদেনের বৈশিষ্ট্য। তো এই বৈশিষ্ট্যের ভিতরে এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এখন একটা কিছু লেনদেন এবং ঘটনার নাম লিখব এবং সেখান থেকে এটা কেন লেনদেন হলো বা কেন এটা ঘটনা বা ঘটনা কেন লেনদেন হলো না, আমরা সেই বিষয়টা দেখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে কিছু ট্রানজ্যাকশন দেওয়া আছে। আমরা এই ট্রানজ্যাকশন এই বিষয়গুলো দেখব, এটা কোনটা লেনদেন এবং কোনটা লেনদেন নয়, এবং কোনটা লেনদেন হয় না এবং কেন হয় না আমরা সেটা দেখব। প্রথমে বলা আছে মালিক 20,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। তাহলে এটা কি লেনদেন? আমরা যে মৌলিক যে তিনটা বিষয় বলেছিলাম, এই তিনটা বিষয় মাথায় রাখবা। প্রথমে আমরা কি বলেছিলাম, এটা টাকার অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে, আর্থিক অবস্থার পরিবর্তন হবে এবং দুইটা পক্ষ। এই তিনটা জিনিস আমি আবারও বলছি। আর্থিক অবস্থার পরিবর্তন, আর্থিক অবস্থায় পরিমাপ করা যাবে এবং টাকার অঙ্কে পরিবর্তন হবে, মানে আর্থিক অবস্থার পরিবর্তন হবে, টাকার অঙ্কে পরিমাপযোগ্য, আর একটা হচ্ছে দ্বৈত সত্তা। এই তিনটা জিনিস তুমি দেখবা এটার মধ্যে আছে কিনা। মালিক 20,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। দেখো এক্ষেত্রে তোমার নগদান বেড়ে গেছে, নগদ টাকা বেড়ে গেছে, আবার কি মূলধনও বেড়ে গেছে, মানে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, টাকার অঙ্কেও পরিমাপ করা যায় এবং এখানে দুইটা পক্ষ সৃষ্টি হয়ে গেল, নগদান ডেবিট, মূলধন হিসাব কি ক্রেডিট। তার মানে এটা একটা কি, এটা একটা লেনদেন, এটা হচ্ছে লেনদেন। এরপরে বলছে পণ্য ক্রয় 6,000 টাকা। যখন তুমি পণ্য ক্রয় করছো, মানে টাকার অঙ্কে পরিমাপ করা যায় 6,000 টাকা। আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে কিনা একটু দেখো তো। তুমি যখন পণ্য ক্রয় করেছো, তোমার কিন্তু এই সম্পত্তি বেড়ে গেছে, পণ্য সম্পত্তিগুলো, মজুদ সম্পত্তিগুলো বেড়ে গেছে, মজুদ সম্পত্তি বেড়েছে, আবার নগদ টাকা চলে গেছে, আবার নগদ সম্পত্তি কমে গেছে। তার মানে হচ্ছে টাকার অঙ্ক পরিমাপ করা যায়, পাশাপাশি আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে এবং দুইটা সত্য তৈরি হয়ে গেল, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব কি ক্রেডিট। তার মানে এটাও একটা কি লেনদেন। 2,000 টাকা বেতনে কর্মচারী নিয়োগ করা হলো। মানে তুমি একটা কোম্পানির মালিক, তুমি একটা কর্মচারী নিয়োগ করলা, তাকে বলে দিলা যে তোমার বেতন এখন থেকে 2,000 টাকা। এই ঘটনা এটাই তো, তাই না? এখন দেখো তো, তোমার আর্থিক অবস্থার টাকার অঙ্ক পরিমাপ করা যায়, ঠিক আছে, মানে তিনটা বৈশিষ্ট্যের মধ্যে আছে কিনা তুমি দেখবা, তিনটাই হইতে হবে। তার মানে টাকার অঙ্ক পরিমাপ করা যায়, ঠিক আছে, কিন্তু আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয় নাই, মানে তোমার কোনো টাকা চলে যায় নাই, টাকা আসেও নেই। তুমি তাকে আগামী মাসে যখন বেতন দিতে যাবা, তখন তোমার টাকার অঙ্কে পরিমাপ করা যাবে ওইটাকে এবং পরিবর্তন হবে। তার মানে এটা এখন কিন্তু কোনো পরিবর্তন হয় নাই এবং এখানে দুইটা সত্য মানে পক্ষ তৈরি করার সুযোগ নেই। তার মানে এটা লেনদেন নয়, এটা হচ্ছে লেনদেন নয়। বোঝা গেল কিনা? এরপরে দেখো, আসবাবপত্রের উপর 500 টাকা অবশ্যই ধার্য করা হলো, যেটা আমি একটু আগে বলেছিলাম। অবশ্যই যখন ধার্য করা হবে, টাকার অঙ্ক পরিমাপ করা যাবে এবং আর্থিক অবস্থার পরিবর্তন হবে। কারণ অবশ্যই ধার্য করা মানে হচ্ছে সম্পত্তি তোমার কমে যাওয়া। তাহলে আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে, দুইটা সত্য তৈরি হয়ে গেল। এটা হলো অবশ্যই ডেবিট, পুঞ্জীবিত অবশ্যই ক্রেডিট। এটা আমরা কেন হইলো পুঞ্জীবিত অবশ্যই, এটা আমরা পরে শিখব। তার মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে লেনদেন। আমি টিক দিয়ে রাখলাম, মানে লেনদেন, ওকে। আর এটা হচ্ছে লেনদেন নয়, এটা ক্রস দিয়ে রাখলাম তোমাদের বোঝার সুবিধার্থে। ধারে পণ্য ক্রয় 2,000 টাকা। ধারে যখন পণ্য ক্রয় করবা, তার মানে অর্থের পরিমাপযোগ্য, পরিমাপ করা যাবে, হ্যাঁ পরিমাপ করা যাবে 2,000 টাকা। এরপরে কি হলো দেখো, আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে কিনা। ধারে যখন তুমি পণ্য ক্রয় করো, তোমার কিন্তু পণ্য বেড়ে গেছে, পণ্য বাড়ছে না, মানে মজুদ যে সম্পত্তি এটা কিন্তু বেড়ে গেছে। কিন্তু আরেকটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে ধারে পণ্য করেছে, অর্থাৎ তোমার টাকা তোমাকে এখনও দিতে হবে, তুমি টাকা এখনও দাও নেই, পাওনাদার সৃষ্টি হয়ে গেল, অর্থাৎ তোমার দায় বেড়ে গেছে। মানে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে কিভাবে, যে তোমার মজুদ সম্পত্তি বেড়ে গেছে, আবার তোমার দায়ও বেড়ে গেছে। তার মানে দুইটা পক্ষ তৈরি হয়ে গেল, দুইটা শর্ত মেনে নিল। আরেকটা হলো দুইটা সত্য আছে কিনা দেখি, দুইটা পক্ষ আছে কিনা দেখি। সেটা হলো কি, যে যখন তুমি ক্রয় করেছো, ক্রয় হিসাব ডেবিট, আবার ধারে পণ্য ক্রয় করেছো, আবার পাওনাদার বেড়ে গেছে, পাওনাদার হিসাব ক্রেডিট। তার মানে এটার ভিতরে তিনটা শর্ত আমাদের মিলে গেছে। প্রথম শর্ত হচ্ছে টাকার অঙ্কে পরিমাপ করা, টাকার অঙ্কে পরিমাপ হয়েছে 2,000 টাকার। এরপর বলছি আর্থিক অবস্থার পরিবর্তন, আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে কারণ তোমার মজুদ সম্পত্তি বেড়েছে, পাওনাদার বেড়েছে। 3 নম্বর শর্ত ছিল দুইটা পক্ষ তৈরি হয়ে গেল, সেটা হচ্ছে পণ্য ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব কি ক্রেডিট। তার মানে এটাও একটা লেনদেন। পাওনাদারের টাকা পরিশোধ করা হলো 2,000 টাকা, মানে তুমি যেই ধারে পণ্য ক্রয় করেছো, এবার সেই টাকাটা পরিশোধ করে দিয়েছো। তাহলে সেটা কি হবে,
টাকার অঙ্কে পরিমাপ করা যায়? অবশ্যই 2000 টাকা পরিমাপ করা যায়। আর্থিক অবস্থার পরিবর্তন কি হয়েছে? অবশ্যই হয়েছে। কিভাবে হয়েছে? দেখো, আর্থিক অবস্থার পরিবর্তন হলো তোমার নগদ টাকা আবার কমে গেছে, আর ওই যে দায় ছিল 2000 টাকার, ওই দায়টাই কমে গেছে। তার মানে নগদ সম্পত্তি কমে গেছে, আবার তোমার দায়টাও কমে গেছে, আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। আর বাকি হলো দুইটা মানে পক্ষ হতে হবে। দেখো দুইটা পক্ষ সৃষ্টি হয়ে গেল, পাওনাদার হিসাব ডেবিট আর হচ্ছে নগদান হিসাব কি ক্রেডিট। এই যে ডেবিট ক্রেডিট যেটা বলতেছি, এটা কেন হলো ডেবিট, কেন হলো ক্রেডিট, এটা তোমরা হয়তো যারা গ্রুপ চেঞ্জ করে এসেছো তারা হয়তো কিছু বুঝতেছো না। আমরা এর পরে ক্লাসে ডেবিট ক্রেডিটটা কীভাবে হয় সেটা আমরা দেখিয়ে দেব। ওকে, তো এরপরে তার মানে এটাও একটা লেনদেন, এটাও একটা কি লেনদেন। এরপরে দেখো ফরমায়েশ কাটা হলো 1000 টাকা। ফরমায়েশটা কি? ফরমায়েশটা আমরা হয়তো বাংলা বুঝি না, এটা ইংলিশ আমরা বুঝি, অর্ডার কাটা। তোমরা দেখো সেলস রিপ্রেজেন্টেটিভ যারা আছে, মানে বিক্রয় প্রতিনিধি, দোকানে গিয়ে গিয়ে বলে আপনার কয়টা সাবান লাগবে, কয় কেজি চাল লাগবে, কয় কেজি ডাল লাগবে, লেখে নেয় কিন্তু। যেমন আজকে একটা দোকান থেকে 20,000 টাকার ফরমায়েশ কাটা হলো, যখন মালগুলা দিবে তখন সে দোকানদার থেকে টাকা নেবে, তাই নয় কি? তার মানে ফরমায়েশ যখন কাটা হয় তখন কিন্তু টাকা মানে তাকে মালও দেওয়া হয় না, টাকাও নেওয়া হয় না। তো এই হলো ফরমায়েশের বিষয়টা। তাহলে ফরমায়েশ যখন কাটা হলো তখন দেখো তো ওই তিনটা জিনিসের কোনোটার পরিবর্তন মানে প্রভাব পড়েছে কিনা। প্রথম হচ্ছে টাকার অঙ্কে পরিমাপ, হ্যাঁ টাকার অঙ্কে পরিমাপ করা যাবে, ঠিক আছে। এরপরে দেখো তো যে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে কিনা। দোকানদারের টাকা কি চলে গেছে বা আসছে? কিছুই তো হয়নি, তার মানে আর্থিক অবস্থার পরিবর্তন হয় নাই। লেনদেন নয়টা বুঝে গেছি। এরপর দেখি দুইটা পক্ষ হয় কিনা, দুইটা পক্ষ হয় না, মানে যে তিনটা শর্তের ভিতরে দুইটা শর্ত এটা মানে নাই, অর্থাৎ দুইটা শর্ত এটার ভিতরে অন্তর্ভুক্ত নয়, সুতরাং এটা লেনদেন নয়। তো প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে পরীক্ষা একটি কোশ্চেন বারবার আসে যে নিম্নোক্ত বিষয়গুলো বন্ধু কোনটা লেনদেন কোনটা লেনদেন নয়। তো লেনদেনের বিষয়গুলো আমি আবারও তোমাদেরকে মনে করে দিচ্ছি। এটা হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে, আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে এবং দুইটা পক্ষ থাকতে হবে। যদি এই তিনটা শর্তই পরিপূর্ণভাবে ফিল আপ করে ফুলফিল হয়, দেন আমরা ওই ঘটনাকে লেনদেন বলবো। আদারওয়াইজ ওইটা শুধুই মাত্রই ঘটনা, ওটা শুধুই মাত্রই ঘটনা। তার মানে এটা হচ্ছে ঘটনা, এটা হচ্ছে কি ঘটনা, আর বাকি সব এটাও ঘটনা, আর বাকি সবগুলো হচ্ছে লেনদেন। তো আশা করি তোমরা এই বিষয়টা মোটামুটি ভালোভাবে ধারণা পেয়েছো, এবং তোমাদের যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে এই বিষয়টা জানাবা, এবং আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবা, বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবা। তোমাদের কাছে এই প্রত্যাশা রেখে আগামী যে সেশন আমরা শুরু করব সেটার অগ্রিম সেই ক্লাসে আমন্ত্রণ জানিয়ে, অগ্রিম শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।